আসসালামু আলাইকুম, আমি নাসিরউদ্দিন। আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের শুরুতে আমি আপনাদের মাঝে নতুন একজন অতিথিকে পরিচয় করে দিতে চাই। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সেলিম রানা, টিমপিওরের ফাউন্ডার। সেলিম রানা, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে প্রোগ্রামের প্রিয় অতিথির সাথে আমরা পরিচয় হলাম। আমরা গল্পের মাঝে তাকে প্রশ্ন করব এবং নতুন যারাই আমাদের মতো ফাউন্ডার হইতে চাও তাদের জন্য এই প্রোগ্রামটা, তারা যেন আমাদের কাছ থেকে বা আমাদের জার্নি থেকে তারাই আমাদের সাকসেস এবং আমাদের কি কি কাজের মাধ্যমে আজকে আমরা এই সাকসেসটা পাইছি, তারা যেন আমাদের কাছ থেকে ইন্সপিরেশন ফিউচার বিজনেসের জন্য হেল্প হয়, এটুকু উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রোগ্রামের যাত্রা শুরু করতেছি। তো আমরা প্রথমেই টিমপিওরের গল্পটা শুনবো। হ্যালো, আমি সেলিম রানা, টিমপিওরের ফাউন্ডার। লাস্ট 6 বছর যাবত নাসির ভাইয়ের সাথে কাজ করতেছি। প্লাস তারপর আমরা 3 বছর প্রিভিয়াস 3 বছর থেকে আমি আমার প্রতিষ্ঠান রেডি করেছি। তো এই প্রতিষ্ঠান রেডি করার পিছনে আমাদের গল্পগুলো কি ছিল, কিভাবে আমরা মূলত সামনের দিকে এগিয়ে গিয়েছি, এসব সম্বন্ধে আজকে মূলত আমি নাসির ভাইয়ের সাথে আলোচনা করবো। পিছনে চলে যাই, আমরা যে আসলে টিমপিওরের যাত্রা কবে থেকে শুরু হয়েছে? টিমপিওরের যাত্রা শুরু হয়েছে মূলত 18 সাল থেকে। আমি প্ল্যানিং এ ছিলাম যে টিমপিওরটাকে রেডি করব আস্তে ধীরে। তারপর তো আপনার সাথেই আমার মূলত কাজ করা শুরু। তারপর দেখা গেল যে আস্তে আস্তে যখন আপনার সাথে অনেকদিন যাবত কাজ করার পর আপনার কাছ থেকেও কিছু বিজনেস আইডিয়া পেলাম, নিজের স্কিলটাও ডেভেলপ করলাম। আর্নিং এর বিষয়টা যখন দেখা গেল যে আমার কাছে স্টেবল মনে হয়েছে যে না, আমি এখন বিজনেসে মুভ করতে পারি, তখন আমার যে বিজনেস প্ল্যানটা যেটা 2018 সালে ছিল সেটাকে জাস্ট আমি বাস্তবে রূপান্তর করলাম 2021 সালের শেষের দিকে। প্ল্যানিংটা আগে থেকেই ছিল? প্ল্যানিংটা আগে থেকে ছিল। প্ল্যানিংটা থাকলেই তো হবে না, আমার তো বিজনেসের স্ট্রেংথ থাকতে হবে, ম্যান পাওয়ার থাকতে হবে, ইনকাম সোর্স থাকতে হবে, ফিনান্সিয়াল একটা সাপোর্ট থাকতে হবে। তো সেই সাপোর্টটা গেইন করার জন্য আমার প্রয়োজন ছিল একটা ভালো জব আর ভালো একটা সাপোর্ট, কাজের দিক দিয়েও সাপোর্ট, ফিনান্সিয়াল দিক দিয়েও সাপোর্ট, যেটা আমি আপনার কাছে খুব ভালো মতনই পেয়েছি। আমরা টেকনিক্যাল বিষয়টা আপনি যেমন আমাকে হেল্প করছেন, আমরা নলেজ কিভাবে গ্যাদার দুইজনের নলেজ দিয়ে আপনার বিজনেসটাও গ্রো হয়েছে। আমিও থিঙ্কিং করলাম যে আপনার বিজনেস গ্রো হওয়ার পরে যেন আমিও আমার বিজনেসটা গ্রো করতে পারি। এইভাবে মূলত আমরা বিজনেসটাকে গ্রো করার জন্য চিন্তা ভাবনা করেছি এবং সেই বিজনেসটা আলহামদুলিল্লাহ এখন সাকসেসের পথে। আমি যতদূর জানি টিমপিওর শুরু হওয়ার আগে প্রোফাইলে একটা আইটেম ছিল, জি, নাম ছিল হোয়াইট। তো এটা আমার বিডেফ কোম্পানি স্টার্ট হওয়ার আগে থেকে ছিল। আমরা যদি টিমপলেস্টের প্রোফাইলে যাই, এখানে অনেক ডাউনলোড হয়েছে। তো আমরা আশা করি এটা থেকে অনেক ইনকামও হয়েছে। এটার যদি আমরা একটু যে কিভাবে একজন ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডিজাইনার কনসেপ্ট থেকে যে এত ভালো একটা জাস্ট একজন নতুন ছেলে কিভাবে এটা করতে পারে, যারা আজকে ফ্রন্ট এন্ড শিখতেছে তারাই কেমনে এত সুন্দর আইডিয়াটা করতে পারে, এটাই মনে হয় বিজনেস একটা সাকসেস ছিল। এটাকে কন্টিনিউশন দিতে পারলে মনে হয় আরো ভালো হতো। মাঝখান থেকে বিডিএফস এ জয়েন করার পরে হয়তো বা এটার থেকে একটু ব্রেক হয়েছে। আমার মনে হয় বিডিএফস এর আগে টিমপিওর শুরু হয়েছে, আমার কাছে এটাই মনে হয়, এবং সেটারে হয়তো একটা কন্টিনিউশন বিডিএফস স্টার্ট করেছে। নাসির ভাই, আমি একটু অ্যাড করি, আমার সেই স্টেপটাকে এগিয়ে যাওয়ার জন্য আপনার হেল্পটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমি দেখছি যে আমার এই স্টেপটাকে আগানোর জন্য আরো বেটার কোনো কিছু করা দরকার। আমি একটা টেকনোলজিতে আছি, আমি আরেকটা টেকনোলজিতে মুভ করা দরকার, যেন এটা আরো বেটার করা যায়। যেমন আমি ধরেন আমি আপনার কাছ থেকে ওয়ার্ডপ্রেসের যত টুকিটাকি যা শিখছি, এটা আমি এখন পর্যন্ত ধরে রাখার ট্রাই করছি, আরো ভালো করে শেখার ট্রাই করছি। তো ওইটা ছিল আমার শুরুটাকে আপনি জাস্ট একটু রানিং করে দিয়েছেন। এটা আমি সবসময় আমি আমার অফিসের যে স্টাফরা আছে তাদের সবার সাথে আমি এখনো শেয়ার করি যে আমাকে আজকে যে আপনারা সেলিমানে দেখতেছেন বা আপনাদের অফিসের যে ওনার হিসেবে দেখতেছেন, এটার পিছনে কিন্তু নাসির ভাইয়ের অনেক অবদান ছিল। আমার প্রিভিয়াস কোম্পানির বসের অবদান ছিল, তার কাছ থেকেও আমি হালকা পাতলা বিজনেস করা শিখেছি, যেহেতু আমি ওনার সাথে ছিলাম। বাট এরপরে যে বিজনেসটাকে রানিং করার জন্য যে সকল বিষয়টা জানা দরকার, নাসির ভাই আপনার অবদান অনেক। এটার জন্য আমি আপনাকে আজকে আসলে আমার জন্য অনেক বড় গর্বের বিষয়। তবে আমি এটা বলতে চাই, আমরা বিজনেস করি, এখানে মনে হয় সেলিম রানা আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে পারি। আমরা আসলে এখনো মানে বিজনেস শিখি নাই, কারণ বিজনেস যারাই করে তারা দেখে যে সেলফিশ টাইপের হয়। আমরা এই আসলে অলওয়েজ একজন আরেকজনকে হেল্প করি। বিডিএস এবং থিমপিওর দুটা আলাদা কোম্পানি, দুইজন আলাদা মানুষ। আজকেও মনে হয় বিডিএস আর থিমপিওর একটাই। আমরা একজনের পাশে আরেকজন অলওয়েজ থাকি, একজনের নলেজ অলওয়েজ শেয়ার করি। আমাদের কোম্পানিতে কি হচ্ছে, টিমপিওর কোম্পানি কি হচ্ছে, বিডিএস এর কোম্পানিতে কি হচ্ছে। তার মানে আমাদের যদিও দুই লোকেশনে, কিন্তু আমরা মনে হয় আমরা এক লোকেশনে আছি এবং একই মানুষ ডিল করতেছি। তো এখানে কি আমাদের কোনো প্রবলেম হচ্ছে যে আমরা আসলে বিজনেস মাইন্ডেড না হয়ে আমরা আসলে অত্যন্ত মিউচুয়াল ফ্রেন্ডলি বা বন্ধুত্ব বা ভাইয়ের মতো হয়ে একজন একজনের পাশে থাকতেছি। ইভেন ফিনান্সিয়াল দিক দাও, হ্যাঁ আমি তোমার কাছ থেকে আটকে গেলে ফিনান্সিয়াল হেল্প নিচ্ছি, আমি আপনার কাছে নিতেছি। বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের যে পারস্পরিক যে হিংসা
হিংসাত্মক যে মনোভাবটা, এটা যদি আমরা দূর করে আমরা যদি একে অপরের জন্য একটু হলেও ছাড় দিতে পারি, একটু হলেও হেল্প করতে পারি, তাহলে আমার মনে হয় নিজের পাশাপাশি আরেকজনকেও কিন্তু গ্রো করা সম্ভব। যেটা আমি আপনার কাছে পেয়েছি, আপনার কোনো একটা প্রবলেমে পড়লেও কিন্তু আমি মেন্টালি বা বলি ভাই এই জিনিসটা ইউজ করতে পারেন বা এটা বলাটাই অনেক। আমরা আসলে নলেজ শেয়ার করতে করতে চাই না অনেক সময় আমরা, মনে হয় যে দুজনের ভাই, এভাবেই আমরা সামনে এগোচ্ছি। মানে আমি আপনার আন্ডারে কাজ করছি, এরপরেও দেখেন আমি আপনার সামনে আসলে কোনো সময় ইতস্তত বোধ করি না, ভাইয়ের কাছ থেকে আমি জব ছেড়ে দিছি, ভাইয়ের সামনে আমি কিভাবে যাবো, এরকম ধরনের কোনো কিছু বিষয় না। অনেক সময় কিন্তু এরকম হয়, ভাইয়ের কাছ থেকে জব ছেড়ে দিছি, ভাইয়ের কাছে গেলে ভাই না কি মনে করে, এরকম ধরনের ফিল কোনো সময় মনে করি না। ভাইয়ের বাসায় যখন খুশি তখন যেতেছি। আচ্ছা, আমরা নাসির ভাই এই যে আমাদের কোলাবোরেশনটা হলো, এটার পরেও আমরা একটা বিষয়, নতুন যারা বিজনেস শুরু করবে তাদের জন্য আমি আপনাকে একটা কোশ্চেন করি। সেটা ধরেন নতুন কেউ বিজনেস শুরু করতে যাচ্ছে, এখন সে মোটামুটি তার স্কিল আছে, সে যদি বিজনেস শুরু করতে চায় তার কি স্টেপটা আসলে নেওয়া উচিত? ধরেন তার এখন মোটামুটি সবকিছুই রেডি আছে, এখন সে ম্যান পাওয়ার নাই তার কাছে, ম্যান পাওয়ারটা কিভাবে ম্যানেজ করতে পারে, এই ধরনের প্রবলেম গুলো নিয়ে মূলত বিজনেসের প্রবলেমটা শুরু হয়। কারণ একা একা তো বিজনেস করা যায় না, ম্যান পাওয়ারটা অনেক ইম্পর্টেন্ট। ম্যান পাওয়ারের জন্য মূলত আসলে কি করা যেতে পারে? আমি যেটা বলবো যে আমাদের শুধু বিজনেস করলে চাইলেই হবে না, আসলে বিজনেস করার পাশাপাশি আমাদেরকে ফিনান্সিয়াল দিকটাও চিন্তা করতে হবে। আসলে টাকাটা আসলে আমি কখনোই কোনো ইম্পর্টেন্ট বিষয় মনে করি না। সবসময় যে জায়গায় আমি মনে করি যে যেটা আমাদের ল্যাকিং রিসোর্স, সেটা ডিজাইনার হোক, সেটা ফ্রন্ট এন্ড হোক, সেটা ব্যাক এন্ড হোক, সেটা সার্ভার ইঞ্জিনিয়ার হোক, রিসোর্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যদি একটা ওয়ার্ডপ্রেস থিমও তৈরি করতে চাই, সেটাকে প্রথমে ডিজাইন করতে হয়, তারপরে সেটাকে ফ্রন্ট এন্ডে কনভার্ট করতে হয়, এরপরে সেটাকে পিএসপির মাধ্যমে থিমে কনভার্ট করতে হয়, ওয়ার্ডপ্রেস থিমে, তারপরে সেটাকে আবার সার্ভারে নিতে হয়, দেন হচ্ছে আমরা থিম পলিশটা সাবমিট করতে হয়। এই যে চারটা পার্ট, এই চারটা পার্টের মধ্যে কোনো একটা পার্টের কেউ যদি কমজোরি থাকে তাহলে সে আসলে পারবে না। তাকে সর্বপ্রথম রিসোর্সের মনোযোগী হতে হবে। আমি মনে করি এটাই যে বিজনেস কেউ যদি করতে চায়, আগে টাকা না খুঁজে আসলে তাকে একটা গ্রুপিং করা উচিত, যে তার বন্ধুদের মাঝে হোক, জুনিয়র বা সিনিয়র যেই হোক, যার সাথে তার মতের মিলে এমন কাউকে তাকে একটা গ্রুপ তৈরি করা উচিত এবং তার যেটা করতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করা উচিত। সবাই যদি এগ্রি করে দেন তার এটা সামনে নিতে পারবে, দেন ফিনান্সিয়াল পার্সেন্ট আসবে, অফিসের লোকেশনটা আসবে। প্রথমে তো আমরা সবাই জানি যে গ্যারেজ থেকে সব প্রতিষ্ঠান তৈরি হয়, সব স্টার্টআপ গ্যারেজ থেকে তৈরি হয়। তার মানে কি সবাই বাসা থেকে কাজ করে একটা জায়গায় নিয়ে তারপর আসে। আমি যদি বলি অনেক বড় কোম্পানির উদাহরণ দিই, ওইটা তো আমাদের নলেজে নাই, আমরা জানি না একটা বড় কোম্পানি কিভাবে তৈরি। বাট আমাদের মতো সাধারণ লোকের যাদের কোনো ব্যাকআপ নাই, যাদের ফিনান্সিয়াল নাই, জব করে সংসার চালার পর কোম্পানি ফাউন্ডেশন করতে হচ্ছে, আমাদেরকে অলওয়েজ একটা গ্রুপ লাগবে, পেয়ার প্রোগ্রামিং লাগবে, যাদের সাথে আমরা শেয়ার করে একটা প্রোডাক্টে রূপ দিতে পারবো। প্রোডাক্ট ফাইনাল রূপ দেওয়াটা, অ্যাপ্রুভ করাটা, থিম পলিশটা অ্যাপ্রুভ করাটা অনেক সহজ। আমাদের কাছে মনে হয় যে এটা কোনো বিষয় না, দিলেই তো নাই। এখনো আমাদের কাছে এটা খুবই সহজ, কিন্তু অনেকের কাছে এটা অনেক কঠিন। একটা অ্যাপ্রুভ হওয়া মানে হচ্ছে আমাদের কনফিডেন্সটাকে বিল্ড করে। আমি যদি এর পাশাপাশি কিছু নিয়ে অ্যাড করি, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা বলেছেন এটা তো অবশ্যই ম্যান পাওয়ার অনেক ইম্পর্টেন্ট, যে তাদের রিসোর্স গুলো রেডি করা। দেখা গেল যে একটা ফাউন্ডার সে যদি একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয় বা লারাভেল ডেভেলপার হয়, তার কিছু ঘাটতি থাকতে পারে, তার হয়তো বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। এই জন্য ওনার উচিত যে রিলেটেড ঘাটতিটা, ওই রিলেটেড ঘাটতির ম্যান পাওয়ারটা আগে বসে নেওয়া। তাহলে দেখা গেল যে ওই ফ্রন্ট এন্ডের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা সলিউশন করে নিল, সেই তার ব্যাক এন্ডের প্রবলেমটা, যেটা আপনি করতেন। আমি ফ্রন্ট এন্ডের পার্টটা দায়িত্ব নিয়েছিলাম, আপনি ব্যাক এন্ডের পার্টটা দায়িত্ব নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমি যেটা ভাবতাম যে আমি ফ্রন্ট এন্ডের দিকটা দেখতেছি, আপনি ব্যাক এন্ডের দিকটা দেখবেন। আপনি অফিস থেকে এসে আমাকে গাইড করতেন যে না এইভাবে ওয়ার্ডপ্রেস করতে হবে, এইভাবে যখন আমার শেখা হয়ে গেল তখন আমি বলছি আমি ওয়ার্ডপ্রেস দায়িত্ব নিতে চাই, সমস্যা না, আপনি এখন অন্যগুলা এটাই হইছে। তারপর আমি আবার আপনার টিম মেম্বার গুলা রেডি করলাম। তাহলে হলো কি, আমাদের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনে দেখা গেল আপনার ফ্রন্ট এন্ডের ঘাটতিটা পূরণ হয়ে গেল, এখন আপনার ওয়ার্ডপ্রেসের ম্যান পাওয়ার দরকার। তাহলে আপনি যদি ফেসবুকে বা পেড কোনো পোস্টিং করেও যদি কোনো ডেভেলপার না পান, তাহলে আপনি তো ডেভেলপার পাচ্ছেন না, তাহলে আপনার কোম্পানি চালাবেন না। বিষয়টা তো এরকম না। আপনাদের যেটা উচিত, আপনারা ওইরকম ভাবে পোস্ট করেন যে আমি 2 জন বা 3 জন ডেভেলপার নিব, যাদেরকে আমি শিখিয়ে নিব, তাদেরকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বানিয়ে নিব বা HTML ডেভেলপার বানিয়ে নিব। তোমাদের বেসিকটা শিখে আসতে হবে। যদি বেসিক শিখে আসে তাহলে ওদেরকে নিয়ে 2-3 মাস গ্রাউন্ডিং করে, তাদেরকে যদি একটু কমিউনিকেশন করে তাদেরকে একটু শেখানো যায়, তাহলে কিন্তু আমরা তাদেরকে রেডি পাচ্ছি, তাদেরকে দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি। অনেকেই কিন্তু আমরা ভাবি আমরা ডেভেলপার পাচ্ছি না, আমরা কিভাবে কোম্পানি দিব বা কিভাবে কি করব, এইসব চিন্তা থেকে বের হয়ে যদি আমরা এরকম গ্রুপিং করে যদি একটু ট্রেনিং সিস্টেম করে যদি তাদেরকে শিখে নিতে পারি, তাহলে কিন্তু মানে ম্যান পাওয়ার রেডিমেড পাওয়াটা সম্ভব। আমরা এটাই করছি। আমরা প্রথম দিকে কিন্তু ডেভেলপার পাই নাই, কারণ অনেক নতুন কোম্পানি যারা দেয় তারা কিন্তু সহজেই ম্যান পাওয়ার পায় না, বা তারা চিনে না, জানে না এই কোম্পানিতে কেন জব করবে। তো আমরা যেটা করছি যে
6-7 জনকে একসাথে জয়েন করিয়ে যে ক্যাটাগরিতে যাকে শেখানো থাকবে ওই বিষয়ে তাকে শিখিয়ে নিয়েছি। শিখে নেওয়ার পরে তারা যখন রেডি হয়ে গেছে তারপর আমরা নতুন কাউকে নিয়ে তাদের আন্ডার দিয়ে দিছি, তারাই তখন এগুলাকে রেডি করছে। এইভাবে মূলত মানে ম্যান পাওয়ার গুলা রেডি করতে হয়। যদি ম্যান পাওয়ার রেডি না থাকে তাদেরকে আস্তে আস্তে গ্রুপিং করে ম্যান পাওয়ার রেডি করলে তাহলে বিজনেসের শুরুটা সুন্দর করা যায়। তারপর দেখে গেল 1 বাই 1 তখন একটা ট্রেনিং সিস্টেম হয়ে যায়। ট্রেনিং সিস্টেম হয়ে গেলেই তখন বিজনেসটা সামনের দিকে আগাতে থাকে। তো নতুনদের উদ্দেশ্যে আমার মনে হয় এটা খুব একটা ভালো কাজে দিবে অবশ্যই। যে তারা কিভাবে আসলে নিজেদের যেটুকু ল্যাকিং আছে সেটাকে কভার করবে। অবশ্যই তার তো একটা জিনিস জানে, সেটা তার স্ট্রং পয়েন্ট ধরে অন্যগুলোকে সে চারিপাশ থেকে সেটাকে ফিল আপ করতে হবে। অবশ্যই। যদি এটা বলি যে আসলে আমরা সবকিছু করলাম, ফিল আপ করলাম, 2-1টা থিম অ্যাপ্রুভ পাইলাম, এখন আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে? 2টা থিম অ্যাপ্রুভ করানোর পর প্রথম চ্যালেঞ্জটা থাকবে হচ্ছে যে টিম মেম্বারকে দিয়ে কোনো একটা থিম অ্যাপ্রুভ করানো। দেখা গেল যে ওইটা থেকে ভালো সেল হতেও পারে, নাও হতে পারে। যদি সেল না হয় তাহলে বের করতে হবে এই আইটেমটা কেন সেল হচ্ছে না, কি কারণে প্রবলেম হচ্ছে। তাহলে আমাদেরকে হয়তো বা ডিজাইন ইস্যু থাকতে পারে, বা রেসপন্সিভ সমস্যা থাকতে পারে, বিভিন্ন ইস্যু থাকতে পারে, বা মডার্ন ডিজাইন হচ্ছে না। তখন আমাদেরকে এটার বেটার ডিজাইন কিভাবে আনতে হবে, প্রথমে আমাদের শিখতে হবে প্রোডাক্টটা কিভাবে অ্যাপ্রুভ করানো যায়। তারপরে আমাদেরকে চিন্তা করতে হবে এই প্রোডাক্ট থেকে কিভাবে আরো বেটার আর্নিং করা যায়। এটার জন্য আমাদেরকে ভালো ডিজাইনার হায়ার করতে হবে, ভালো ইউআই রেডি করে সেটাকে আমাদের কাজ করতে হবে। তারপর সেটাকে যখন মার্কেটে দেওয়া হবে অবশ্যই সেখান থেকে ভালো আর্নিং সম্ভব হবে। কিন্তু যখন আমরা প্রোডাক্টটি অ্যাপ্রুভ করতে পারবো না তখন তো আমাদের ভালো ডিজাইনের কথা চিন্তা করতে পারবো না। আমরা প্রথমে চিন্তা করবো যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ করানো, তারপর চিন্তা করবো যে আমরা কিভাবে এখান থেকে ভালো আরো কিভাবে ফিচার বাড়িয়ে সেটাকে আরো এক্সটেন্ড করানো যায়। এইভাবে মূলত সামনের দিকে আগাতে হবে। আমরা আমাদের বিডেস এবং থিমপের স্টোরি অলমোস্ট সেম। নেক্সট কি করতে পারি আর যেটা হলে আমাদের আরো ফিউচারে আমরা আরো ভালো আর্নিং করতে পারবো? এখন আমার কাছে যেটা মনে হয় যে সময়ের সাথে সাথে কিছু কিছু ডিসিশন নেওয়া উচিত। দেখা গেল যে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ইনকাম এখন বর্তমানে কমে যাচ্ছে। যদি এরকম মনে হয়, এইরকম যদি মনে হয় যে না এই থিম ডেভেলপমেন্ট বা HTML টেমপ্লেট থেকে খুব বেশি সেল পাচ্ছে না, তাহলে আমাকে সার্চিং থাকতে হবে অন্য কোন ক্যাটাগরিতে আমি ভালো করার মতন পসিবিলিটিস আছে। কারণ কোনো সময় মার্কেট ডাউন হবে না, মার্কেট জাস্ট মুভ করবে। কারণ আমি কোন ক্যাটাগরিতে কাজ করলে আমার কাজের আউটপুটটা ভালো পাবো এটাকে একটু রিসার্চ করতে হবে। যে মার্কেটে কাজ করতেছি ওই মার্কেটে আমি ধাপ করে একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে যাই স্টেবল হতে পারবো না। যেহেতু আমরা ইনভার্টো মার্কেটে কাজ করতেছি তাহলে আমি দেখতে হবে কোন ক্যাটাগরি, ধরেন এক্সাম্পল লারাবেল বা আপনার আরো অ্যাপ রিলেটেড অন্য যে অন্য টাইপের অ্যাপ টাইপের কোনো প্রজেক্ট থাকতে পারে, বা অন্য ক্যাটাগরি টাইপের প্রজেক্ট থাকতে পারে, বা শপিফাই হতে পারে, যেটা। তাহলে আমার দেখতে হবে আমার আয়ত্তর মধ্যে কোন প্রোডাক্টটা আছে। দেখা গেল যে আমি এখন আমার যে অফিসের যে স্টাফরা আছে তারা লারাবেল এক্সপার্ট আছে, ওকে তারা ওয়ার্ডপ্রেস করতে, আমি বললাম যে তুমি তাহলে আপাতত এই 6 মাস লারাবেল এফোর্ট দাও। যদি দেখি যে না আমি লারাবেল কাজ করার পরে যদি দেখি যে না তার কাছে আমি ভালো এফোর্ট পাচ্ছি, তাহলে আমি জাস্ট অন্য ডেভেলপারদেরকে বলবো যে দেখো তোমরা পাশাপাশি লারাবেল শিখতে থাকো বাসায় গিয়ে গিয়ে। কারণ আমি চাচ্ছি না যে ওয়ার্ডপ্রেসে বেশি টিম মেম্বার রাখতে। তোমরা 5 জন ওয়ার্ডপ্রেসে কাজ করো, তোমাদের 3 জন ওয়ার্ডপ্রেসে মুভ থাকবে আর 2 জনকে আমি লারাবেলে কনভার্ট করে ফেলবো। মানে আমরা রিসোর্সকে ট্রেন আপ করে আমরা নতুন টেকনোলজিতে মুভ করাবো। এতে হবে কি যে আমাদের 2টা ট্রেনিংই দেখা গেল লারাবেল এখন ভালো করতেছে, এখন লারাবেল একটা সময় গিয়ে ধস হতে পারে, আর্নিং কম হতেই পারে। এর পাশাপাশি কিন্তু আরেকটা সলিউশন চলে আসবে। এরকম না যে সারা জীবন আমাকে একটাতেই কাজ করতে হবে, একটাতেই কাজ করলে আমাদের বিজনেস গ্রো বেশি একটা করা যাবে। যখন যেটাতে মনে হবে এখন মুভ করা উচিত, যখন HTML টেমপ্লেট করতাম তখন আমি আপনাকে বলতাম ভাই আমাদের ওয়ার্ডপ্রেস দেওয়া দরকার, তখন আমাদের ওয়ার্ডপ্রেসটা মনে হচ্ছিল বেটার। তো এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটু চেঞ্জ আপ করে দেখি, অন্য কোনো ক্যাটাগরি দেওয়া যাবে। এটাই স্বাভাবিক, এটা সবসময় হতো। আগামী 2 বছর পরে হয়তো বা মনে হতে পারে যে লারাবেল চলবে না, অন্য কিছু চলে আসতে পারে, খুবই স্বাভাবিক। কিন্তু টেকনোলজি চেঞ্জ হবে, বাট মানে নলেজটা যেন চেঞ্জ না হয়, নলেজটা যেন মানে উদ্দেশ্যটা থাকে যেন সেম, যে কিভাবে বিজনেসটাকে গ্রো করা যায়। এভাবে মূলত মানে বিজনেসটাকে গ্রো করা উচিত। আমরা এই আজকের আলোচনা থেকে অনেক নতুন নতুন কিছু জানতে পারলাম। যদি সেলিমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। যেই প্রোগ্রেসটা থাকবে বা যে নিয়তটা থাকবে বা সামনে আগে যাওয়ার স্টেপগুলো থাকবে, সেই স্টেপগুলোকে ফোকাস ধরে আমাদেরকে সামনে দিকে আগাতে হবে। একটা সময় গিয়ে মনে হবে আর্নিং কম হচ্ছে, একটা সময় গিয়ে মনে হবে আর্নিং বেশি হচ্ছে। আর্নিং বেশি হলেও যেরকম উৎফুল্ল হওয়া যাবে না, আর্নিং কম হলেও ওরকম হতাশা হওয়া যাবে না। ঠিক আছে, বিজনেসে সবসময় ঘুরতে থাকে, এক সময় আপ, এক সময় ডাউন, এক সময় আপ, এক সময় ডাউন। আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বা বিজনেসের ক্ষেত্রে পার্সোনাল যেই কাজই করেন না কেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এটাকে জাস্ট মেন্টালি স্ট্রেংথ নিয়ে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য যেই পদক্ষেপগুলো সামনের দিকে নেওয়া দরকার, যদি মনে হয় যে আপনি রাইট ডিসিশন নিতে পারতেছেন না, তাহলে আপনার যে সিনিয়র পার্সন গুলো আছে, কাছাকাছি জন যারা আছে, তাদের কাছে পরামর্শ নেওয়ার ট্রাই করুন। কারণ অনেক সময় নিজের ডিসিশন গুলো অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের সাথে পরামর্শ করে যে কোনো একটা ডিসিশন নেবেন, ডিসিশনটা বেটার হওয়ার চান্স থাকবে। সবসময় ডিসিশনটা সবার কাছে ডিসিশন শুনে তারপর নিজে থেকে ভাববেন যে আপনার কোন ডিসিশনটা আসলে কি করলে বেটার হবে, সেটাই অ্যাপ্লাই করার ট্রাই করবেন, যেন পরবর্তীতে চিন্তা না করতে হয় যে আমি ওনার কথা শুনে ভুল পদক্ষেপ করছি। আপনি আপনার নিজের ডিসিশনটাই নেবেন, যেন আপনি
সাকসেসের পথে যে বলতে পারেন যে হ্যাঁ আমি আমার ডিসিশন মতনই সামনের দিকে এগিয়ে চলতে পারছি। সো রাইট ট্র্যাকে থাকবেন, হার্ড ওয়ার্কিং করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। হয়তোবা নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনায় বসবো আমি আর নাসির ভাই।